ওকে, কয়েকটা অ্যানাউন্সমেন্টের সাথে ক্লাস শুরু করি আজকে। কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের নেক্সট ক্লাসগুলো নিয়ে। সো আজকে হচ্ছে আপনাদের 6 নাম্বার ক্লাস। এরপরে আমি যেটা চিন্তা করেছি আমার সময় স্বল্পতার কারণে আমার অ্যাপোলজিস এর জন্য যে আমি আর মেবি আর 2টা থেকে 3টা ক্লাস নিব জাস্ট বেসিক আর্টটা কমপ্লিট করার জন্য। আর যারা এই ক্লাসের রেজিস্ট্রেশন করেছেন এই পর্যন্ত তারা আবার হচ্ছে ক্লাস জয়েন করতে পারবেন অ্যাডভান্স আর্টের জন্য। সেটা শুরু হবে আপনাদের জুন ফার্স্ট উইক থেকে, মানে যখন আমার সামার সেমিস্টারটা আসবে, কারণ সেমিস্টারের মধ্যে আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। সো সামার আসলে আমার জন্য একটু ইজিয়ার, অনেক সময় দিয়ে ক্লাসগুলো নিতে পারবো অথবা এক্সট্রা ক্লাস দিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলোর সলিউশন সঠিকভাবে দিতে পারবো। এটা একটা কারণ। আর আমার কিছু পার্সোনাল কারণও আছে যেটার কারণে আমি আপাতত শুধুমাত্র বেসিক আর্টটা শেষ করব আর 3-4টা ক্লাসের মধ্যেই, এন্ড দেন এরপর হচ্ছে অ্যাডভান্স আর্টের জন্য আপনারা আবার জয়েন করতে পারেন ক্লাসে সামার সেশন থেকে, আই মিন জুন ফার্স্ট উইক অথবা মিড মে। কোনো কোয়েশ্চেন এই নিয়ে? শাহরিয়ার অথবা রিসাল আপনাদের সাথে হয়তো বা পরে অ্যানাউন্সমেন্টে জানাই দিবে, আমি তাদের সাথে কথা বলে সময়গুলো ফিক্স করে নিব। অলরাইট, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। আর আচ্ছা, শুধুমাত্র একটু প্রশ্ন জিজ্ঞাসা করি, সো ফার আপনারা যতটুকু আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেন, যতটুকু ছোটখাটো ইমপ্লিমেন্টেশন গুলো করেছেন, লেভেল অফ কনফিডেন্স মানে কতটুকু আপনারা কনফিডেন্ট যে একটা ডেটা দেখলে আপনারা নর্মাল অ্যানালাইসিস গুলো অ্যাটলিস্ট লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড মিন মিডিয়াম এই নর্মাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করতে পারবেন, চ্যাটে রেসপন্স করতে পারেন? Great. একজন রেসপন্স করেছে। Anyone else? Okay. Great. কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ 2 ধরনের রেসপন্সই আসছে, যেমন পার্সেন্টেজ দিয়ে যে বুঝিয়েছে কোয়ান্টিটেটিভ। গ্রেট। ওকে, তাহলে আজকের টপিকটাতে যাই। গত সেশনে আমরা যেটা করেছি যে লিনিয়ার রিগ্রেশন, 2টা ভেরিয়েবলের মধ্যে আমরা রিলেশনশিপটা দেখতে চেয়েছি, কতটা স্ট্রং রিলেশনশিপ, পি ভ্যালু, দেন স্ট্যান্ডার্ড এরর, এফ স্ট্যাটিস্টিক, টি স্ট্যাটিস্টিক্স এসব দেখেছি। সো আজকে যেটা হবে যে লিনিয়ার রিগ্রেশনের কাছাকাছি, মানে ডেফিনেশন গুলো সিমিলার, বাট এটা হবে হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এটা খুব কাজে দেয় বিকজ সবসময় আপনার ডেটা সেটে 2টা ভেরিয়েবল থাকবে না। আপনার হয়তো বা প্রয়োজন পড়তে পারে দেখার যে অন্যান্য ভেরিয়েবলের সাথে আপনার আউটকামটা কিভাবে রিলেটেড, এবং সেক্ষেত্রে অনেকেই চিন্তা করতে পারেন যে আউটকামের সাথে লাইক ওয়াই এর সাথে আপনি হয়তো বা ফর এক্সাম্পল ওয়াই এন্ড আমরা গত সেশনে পড়েছিলাম এক্স এন্ড ওয়াই এর মধ্যে আমরা আসলে রিলেশনশিপ দেখেছিলাম। এখন যদি এক্স এর জায়গায় আমরা x1 এন্ড x2 হয় তাহলে কি দাঁড়াতে পারে? কিভাবে আপনি এটা সলভ করবেন? রিলেশনশিপটা কিভাবে বের করতে চান? Any response?
বিটা 1 বিটা 2 এরকম দিয়ে করলে হবে না যে y ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2? আর যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে চান lm lm আপু x1 কত বলো তো আপু ঠিক শিওর না। ওকে, ঠিক আছে, ঠিক শিওর না। আপনারা যেটা বললেন যে দুইটা যদি এরকম ভেরিয়েবল থাকে বা দুইটা ডেটা থাকে তাহলে কিভাবে আমরা মানে রিলেশনশিপটা বের করব? হয়তো বা y কাইন্ডলি যার সাইড থেকে নয়েজ আসছে একটু মিউট করলে বেটার। ওকে, এমন করতে পারেন, হয়তো বা চিন্তা করতে পারেন যে ডিফারেন্টলি বা সেপারেটলি হয়তো বা আপনারা চিন্তা করতে পারেন যে এভাবে আমরা লিনিয়ার রিগ্রেশনের রেজাল্টটা বের করব, বাট এটা আসলে সঠিক উপায় না। কারণ ফর এক্সাম্পল গতদিন আমি ক্লাসে যেটা উদাহরণ দিয়েছিলাম যে একটা টিভি অ্যাডভার্টাইজমেন্টের সাথে আপনার কোনো একটা প্রোডাক্টের সেল কিভাবে হচ্ছে রিলেটেড। লাইক আপনি চান যে আপনার একটা প্রোডাক্টের ওকে লেট মি সি ওকে মুফতাসিম ফুয়াদ, ইয়েস ইউ আর রাইট। এখন এটার পেছনে থিওরিটা আমরা একটু জেনে নেই যে কেন আমরা একজন রেসপন্স করেছে যে আমরা হচ্ছে এভাবে করতে পারি x1 প্লাস x2, যেটাকে আমরা বলি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। বাট এটা কেন করব সেটা আমরা একটু জেনে নিই। ফার্স্ট অফ অল যে গত লিনিয়ার রিগ্রেশন যেটা করেছিলাম সেটা আমরা প্রেডিক্ট করি একটা রেসপন্স ভেরিয়েবলের সাথে একটা সিঙ্গেল প্রেডিক্টিভ ভেরিয়েবল। লাইক একটা রেসপন্স ভেরিয়েবল ছিল r এবং একটা প্রেডিক্টিভ ভেরিয়েবল ছিল x। সো এখন হচ্ছে আমাদের যদি প্রেডিক্টর ভেরিয়েবল অনেকগুলো হয়, এখানে y ইকুয়াল আমরা বলেছিলাম যে আউটকাম অফ সেল এন্ড x বলেছিলাম হচ্ছে টিভি অ্যাডভার্টাইজমেন্ট। তো টিভি অ্যাডভার্টাইজমেন্ট উপর ডিপেন্ড করে আপনার সেলের কম বেশি কেমন হতে পারে বা টিভি অ্যাডভার্টাইজমেন্টের সাথে আপনার সেলের কোনো রিলেশনশিপ আছে কিনা। এখন যদি এরকম থাকে যে অনেকগুলো ভেরিয়েবল, x1 হচ্ছে টিভি অ্যাডভার্টাইজমেন্ট for the product for coffee or something we talked about, and maybe x2 হচ্ছে আপনার campaign like physical campaign সেরকম for coffee, and x3 for I guess TV advertisement ছাড়া আর কি কি থাকতে পারে, ফেসবুক অ্যাড। অনেক সময় আপনারা ফেসবুকের নিউজ ফিডে দেখতে পারেন যে অনেক ধরনের অ্যাড দেখতে পাচ্ছেন। সো এই অ্যাডভার্টাইজমেন্টও হতে পারে। এখন যদি আপনি একটা অর্গানাইজেশনের প্রোডাক্ট ম্যানেজার হন তাহলে আপনি কিভাবে ডিসাইড করবেন? মনে করেন যে আপনারা একবার এই সব অ্যাডভার্টাইজমেন্ট করে দেখেছেন এবং আপনারা এখন দেখতে চান যে কোন প্রেডিক্টিভ ভেরিয়েবলটা আসলে এই রেসপন্স ভেরিয়েবলের সাথে বেশি রিলেটেড, অথবা এই তিনটা মিলিয়ে কি ধরনের ইফেক্ট আসছে আপনার আউটকামে। কারণ একটা প্রোডাক্ট ম্যানেজার বিভিন্নভাবে তাদের সেলের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটার জন্য আমাদের দরকার হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আমরা যদি শুধুমাত্র লিনিয়ার রিগ্রেশন ইউজ করি তাহলে আমরা দেখবেন যে হয়তো বা y এর সাথে শুধুমাত্র টিভি অ্যাডভার্টাইজমেন্টের একটা রিলেশনশিপ পাচ্ছি এবং y এর সাথে ক্যাম্পেইন মানে ফিজিক্যাল ক্যাম্পেইনের একটা রিলেশনশিপ পাচ্ছি, কিন্তু ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড এই তিনটা কাজ কিন্তু একসাথেই চলছে। যদি আপনারা আলাদা আলাদা করে দেখতে চান সেটা হচ্ছে আপনাদের রেজাল্টের মধ্যে বায়াস নিয়ে আসবে। সো এই বায়াসটা যাতে না আসে সেটার জন্য আমাদের যেই ইফেক্টিভ ওয়ে সেটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা। সো এই সিনারিওটা কি বুঝতে পেরেছেন কি বুঝাইতে চাইলাম? না বুঝতে পারলে আবার বলেন। ওকে, একজন
চ্যাটে লিখেছেন যে অ্যাসাইনমেন্ট ক্যাগল থেকে মিস করেছিলেন বেশিরভাগ যেটা ছিল সবগুলো মাল্টিপল রিগ্রেশন করা। ওকে, ঠিক আছে। ভালো, অ্যাসাইনমেন্টে আপনারা যে ক্যাগেলের ডেটাগুলো এক্সপ্লোর করেছেন, দ্যাটস আ গুড প্র্যাকটিস। এখন হচ্ছে যে গত অ্যাসাইনমেন্টের যেটা আপনাদের অবজেক্টিভ ছিল আমি কিন্তু এক্সপ্লেন করেছিলাম। আমি জাস্ট এতটুকু দেখতে চাইবো যে আপনারা লিনিয়ার রিগ্রেশনটা জাস্ট দুইটা ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিগ্রেশনটাতে মানে অ্যাপ্লাই করে পি ভ্যালু অথবা আমরা যেই এফ স্ট্যাটিস্টিক টি স্ট্যাটিস্টিক্স পেয়েছিলাম ওগুলো এক্সপ্লেন করতে পারেন কিনা। আমি আপনাদের ওভারঅল রেজাল্ট দেখতে চাইবো না, কিন্তু আপনারা এই ভেরিয়েবল গুলো কি সেগুলো এক্সপ্লেন করতে পারেন কিনা। সো গ্রেট যে আপনি ক্যাগেলে অলরেডি দেখে ফেলেছেন অনেকগুলো হয়তো বা এই ধরনের প্রবলেম, এবং তারা লিনিয়ার রিগ্রেশনের মানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করে। বিকজ একটা ডেটার ক্ষেত্রে বা আপনি যখন একটা এক্সেল শিট অথবা সিএসভি ডেটা থাকবে তখন অবশ্যই মাত্র দুইটা ভেরিয়েবল থাকবে না, অনেক ধরনের আপনার প্রেডিক্টর থাকবে, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনার রেজাল্ট বা আউটকামটা জানতে হবে। সো এইটা হচ্ছে আপনাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করার কারণ, যে আপনাদের যে রেজাল্টটা আসছে সেটা যেন বায়াসড না হয়। শুধু শুধু মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে যদি আপনি কম্পারিজন করেন বায়াস চলে আসতেই পারে। থিওরিটিক্যালি যেটা আমি এখন বলবো, থিওরিটিক্যালি হচ্ছে এটাকে আমরা এভাবে প্রেজেন্ট করি। কিছুক্ষণ আগে একজন এক্সপ্লেন করেছে যে বেটা নট প্লাস বেটা 1 x1 then beta 2 x2 plus যতগুলো আপনাদের ভেরিয়েবল থাকতে পারে সেটা বেটা n xn। আর আমাদের কিছু পরিমাণ ইরোড থাকে, অ্যাপসিলন আমি জানি না কোনটা, জাস্ট আমি ই ইউজ করছি অ্যাপসিলনের জন্য। অ্যাপসিলনটা হচ্ছে কিছু পরিমাণ ইরোড থাকবেই আপনার যখন আপনি কোনো একটা রেজাল্ট বের করছেন, ইরোড থাকে যেটা আমরা পরে স্ট্যান্ডার্ড রেসিডুয়াল ক্যালকুলেশন করে ইরোড কমানোর চেষ্টা করি, বাট ক্যালকুলেশনে ইরোড কিছু না কিছু পরিমাণ থাকবেই। সো এটা হচ্ছে আপনাদের মূল ইকুয়েশন যখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করতে যাবেন। সো ফার যেগুলো বললাম সেগুলো কি মোটামুটি ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। ওকে, কেউ যেহেতু কোনো কিছু জিজ্ঞাসা করেনি আমি ধরে নিচ্ছি ক্লিয়ার। এখন এখানে বেটা নট এন্ড বেটা নট x1 তাহলে কি? ফর এক্সাম্পল x1 হচ্ছে টিভি অ্যাডভার্টাইজমেন্ট, লাইক টিভি অ্যাড। দেন বেটা 2 x2 হচ্ছে আপনার ক্যাম্পেইন অ্যাড, প্লাস x3 I guess Facebook ad. Okay, so then error. So এটা হচ্ছে আপনাদের ইকুয়েশন। এখন এটাকে আপনারা কিভাবে, এবং আউটকামটা হচ্ছে আপনার সেলস, ইমপ্রুভমেন্ট অফ সেলস অথবা অ্যামাউন্ট অফ সেলস, এগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার যে আউটকাম ওয়াই, সেলসটা কিভাবে বাড়ছে অথবা কমছে বা কিভাবে রিলেটেড, এভরিথিং আপনারা জানতে পারবেন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের রেজাল্ট থেকে। এখন হচ্ছে আপনাদের যেটা জানতে হবে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? সো আচ্ছা, গতদিন একজন বলেছিলেন যে আমি একবারে দুইটা স্ক্রিন শেয়ার করতে পারবো, বাট আমি এখনো খুঁজে পাই নাই, বা এরকম কোনো অপশন আমি দেখিনি। কেউ কি দেখেছেন? আপু এখানে কি x3 হবে নাকি বিটা 3 হবে? Oh, right, beta 3. My bad, sorry. কোনো আইডিয়া এখনো? কেউ আমাকে আইডিয়া দিতে পারবেন? আমি ট্রাই করেছি কিন্তু আমি দুইটা স্ক্রিন একসাথে শেয়ার করার অপশন পাইনি। দুইটা পার্সন একসাথে শেয়ার করতে পারবে এটা আছে, বাট দুইটা স্ক্রিন সেম পার্সন শেয়ার করার অপশনটা আমি পাইনি। দেন আমি এটা তাহলে এখন আনশেয়ার করে আমরা আর এর কোডিং এ চলে যাই। এই পর্যন্ত বুঝতে তো সমস্যা হয়নি, রাইট?
জি আপু। ওকে, যারা ক্লাসে আছেন তারা চ্যাটে বলতে পারেন যে সমস্যা হচ্ছে কি হয় নাই। অলরাইট, লেটস ডাইভ ইনটু দ্য কোড। আপু ফুল স্ক্রিন শেয়ার দিলে মনে হয় যত মানে আপনার স্ক্রিনে যা যা শো করবে সবটাই দেখানো পসিবল। Is it? It's kind of a privacy, I mean, lack of privacy that I don't want to do. All right. আপু Let's যে ফুয়াদ মেবি মেসেজ চ্যাটে বলছে একটা ইয়ে। Okay, let's see. Advanced sharing. Advanced sharing আমি গিয়েছি, সেখানে দেয়া আছে কতগুলো অপশন, যে how many participant can share, who can share and who can start sharing. But যে অপশনটা আমি বলছিলাম সেটা পাইনি. All right, let's not bother about that. And okay, গত ক্লাসে আমার মনে হয় যে একটু সমস্যা হয়েছে, যেটা আমি কোড আগে থেকে করা ছিল সেভাবে দেখিয়ে আমারও একটু কনফিউশন লাগছিল যে অনেকে হয়তো বুঝে নাই, অনেকগুলো কোড ছিল। সো লেটস গেট ব্যাক টু দ্য old way of doing things. ওকে, আরেকটা জিনিস বলি যে আজকের ক্লাসে আমরা যেটা করব যে ফার্স্টে আমরা র্যান্ডমলি ডেটা ক্রিয়েট করে ফেলবো। আপনারা চাইলে অন্য কোনো একটা ডেটা ক্যাগল থেকে অথবা আপনাদের প্রয়োজন মতো ডেটা ইউজ করতে পারেন, যেখানে আপনারা xy x2 ডিফারেন্ট ভেরিয়েবল গুলো সিলেক্ট করতে পারবেন। বাট অ্যাজ অফ নাও যেটা আমি করছি যে আমি ডেটা র্যান্ডমলি ক্রিয়েট করছি। সামটাইমস র্যান্ডমলি ক্রিয়েট করা ডেটার মধ্যে একটা সুবিধা থাকবে যে যখন আপনি টেস্ট করার জন্য সুবিধা, আপনার যখন মডেল ক্রিয়েট করা হয়ে যায় অনেক সময় অনেকে কি করেন যে র্যান্ডমলি ডেটা ক্রিয়েট করে আপনার মডেলটাতে এই ডেটাগুলো দিয়ে আসলে টেস্ট করে দেখেন যে অ্যাকুরেসি কেমন আসছে। বাট আজকে শুধুমাত্র ক্লাসের জন্য আমি ডেটা ক্রিয়েট করে নিয়েছি, কারণ আমি ডেটা কোথাও থেকে ডাউনলোড করি নাই, জাস্ট এটা আমার প্রেফারেন্স। সো আমাদের যা যা লাগবে এখানে, যে y একটা ভেরিয়েবল লাগবে, x1 x2, বিকজ আমাদের মাল্টিপলের জন্য মোর দ্যান ওয়ান প্রেডিক্টর দরকার। সো আমরা আরেকটু শিখে রাখেন যদি কখনো আপনাদের দরকার হয়, এটা এই পোর্শনের আপনাদের কখনো দরকার নাও হতে পারে, এটা জাস্ট আমি ডেটা জেনারেটর জন্য ইউজ করেছি। set.seed দিয়ে আপনারা র্যান্ডমলি ইউনিফর্ম ডেটা জেনারেট করতে পারবেন অথবা র্যান্ডম ডেটা জেনারেট করতে পারবেন। দেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি এর মধ্যে ডেটার স্প্রেডটা কেমন চাচ্ছেন, নর্মাল ডিস্ট্রিবিউশন কেমন চাচ্ছেন। এগুলো হচ্ছে আমি আমার ইচ্ছা মতো করে জেনারেট করে নিয়েছি। সো আমার কাছে এখন তিনটা ডেটা আছে, x1 x2 এবং y। এই পর্যন্ত না বোঝার কিছু নাই। আরেকবার বলে রাখবো যে এতটুকু আপনাদের না করলেও চলবে, আপনারা একটা রিয়েল ডেটা সেট ইউজ করতে পারেন যেখানে তিনটা মোর দেন ওয়ান যেন প্রেডিক্টর থাকে। আমি আমার ক্লাসের সুবিধার্থে ডেটা জেনারেট করে নিয়েছি। সো মনে করেন যে এখন আমাদের কাছে x1 x2 এবং y আছে। ফার্স্টে আমরা কি দেখতে চাই? লিনিয়ার রিগ্রেশন করার আগে আমি কি বলেছিলাম লাস্ট ক্লাসে, ফার্স্টে আমাদের কি দেখতে হবে? ফার্স্ট কাজটা কি? এনি অ্যান্সার? চ্যাটে অ্যান্সার করতে পারেন। পিয়ারসন টেস্ট বলেছিলাম না, বা কোরিলেশনটা দেখার জন্য তাদের মধ্যে কোরিলেশনটা কেমন, পজিটিভ না নেগেটিভ, অথবা ভ্যালুটা কেমন, মনে নেই এটা? অলরাইট, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা ফার্স্টেই দেখে নিব যে আচ্ছা, আপনারা জাস্ট এটা টেস্ট করে দেখবেন যে x1 x2 এর মধ্যে রিলেশনশিপ কেমন। আচ্ছা, আমি এখানে এক্সাম্পলটা ধরে নেই, টিভি অ্যাড এন্ড x2 হচ্ছে, অথবা এটা ধরে নিলে বুঝতে সুবিধা হবে, FB অ্যাড এন্ড y হচ্ছে সেলস।
এগুলোকে আমি কমেন্ট লাইনে দিই। কমেন্ট লাইনে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য, পরে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো ফার্স্টে জাস্ট আমরা দেখে নিব যে এই x1 এবং x2 এখন দুইটা প্রেডিক্টর আছে, এদের মধ্যে রিলেশনশিপটা কেমন। এখন দেখি। সো 0.83 অলরাইট। সো এদের মধ্যে রিলেশনশিপ আছে এবং ইট সিমস লাইক দ্যাট মেবি পজিটিভ। দেন আমরা দেখব যে প্লটটা করে দেখি কি আসছে। x1 x2 ওকে অলরাইট। আমরা প্লট দেখেও বুঝতে পারছি এদের মধ্যে মোস্ট প্রবাবলি একটা পজিটিভ রিলেশনশিপ আছে। এখন যখন আমরা ইনিশিয়ালি জানি যে এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, সো আমরা এখন দেখার চিন্তা করব যে আরো এক্সট্রা কি ধরনের রেজাল্ট আনতে পারি, বা y এর সাথে x1 এর অথবা y এর সাথে x2 এর কি ধরনের রিলেশনশিপটা আছে, অথবা দুইটা মিলিয়ে কি ধরনের রিলেশনশিপটা আছে, সেটা আমরা এখন লিনিয়ার রিগ্রেশন দিয়ে, মানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দিয়ে দেখা ট্রাই করব। এখন অলরাইট, সো নেক্সট ফেজে যেটা আমরা করতে যাব সেটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে। ওকে, এনি কোয়েশ্চেন সো ফার? নো, অলরাইট। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে আমরা যেটা করি যে ফার্স্টেই ওকে, সো আমি যখন লিখছি যে lm.fit, এটা হচ্ছে মডেল ফিটের জন্য। এটার আমি একটু কিছু লিংক শেয়ার করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কেন, এটা কোনো বড় ব্যাপার না। lm, okay, let me share it. তো আমি একটা লিংক শেয়ার করেছি, ওখানে গেলে বুঝতে পারবেন যে আমি lm.fit বা মানে আর এ লিনিয়ার রিগ্রেশনের জন্য আমরা কেন এই মডেল ফিটিংটা করে থাকি। এটা নর্মালি একটা লাইক আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম যে আরে ডিফারেন্ট টাইপের ডেটা স্ট্রাকচার আছে, লাইক ডেটা ফ্রেম, অ্যারে, লিস্ট, এই টাইপের। সো আমরা জাস্ট এটাকে ম্যাট্রিক্সে একটা মডেল ফিটিং করার জন্য আমি এটা ইউজ করলাম lm.fit। আপনারা আপনাদের সময় অনুযায়ী একটু পড়ে দেখতে পারেন যদি আরো জানার ইচ্ছা থাকে। সো আমরা এখন লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করব, lm, then we have y and we have two predictor x1 and x2, and আমরা কি দেখতে চাই এখানে? সামারি দেখতে চাই আমাদের রেজাল্টের, lm.40। সো আমাদের সামারিতে কি আসবে? আই গেস আমি একটু আগে চলে গেছি, আর একটু পিছিয়ে আসি। না, ওকে, আমরা এটার সাথে যেতে পারি। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা দুইটা প্রেডিক্টর ভেরিয়েবলের সাথে y যেটা আছে রেসপন্স ভেরিয়েবল, তার একটা সামারি পেয়েছি। এবং সামারি দেখে আপনারা একটু বলেন তো এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের রিলেশনশিপ আছে, অথবা এখানে কি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছে কিনা, পির ভ্যালুটা কেমন আছে দেখতে পাচ্ছেন? পির ভ্যালু, পির ভ্যালু দিয়ে কি বোঝানো যায়? একটা মান তো 0.5 এর থেকে বেশি, 0.05 এর থেকে বেশি। তার মানে কি বোঝাচ্ছে যে x2 যেটা আছে, x2 কি ছিল? ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, এটার সাথে রিলেশনশিপটা মানে নেই, রাইট? রেসপন্স ভেরিয়েবলের সাথে প্রেডিক্টরের রিলেশনশিপটা নেই, এটা বোঝানো যাচ্ছে আর কি এই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন থেকে। এবং আরেকটা যেটা আছে যে 0.05 এর থেকে কম, দ্যাট মিন্স হ্যাঁ এটার রিলেশনশিপ আছে। এনি আদার থটস? কোনো থটস নেই সো ফার? অলরাইট, নাল হাইপোথিসিস কি বলেন এখন? H নট কি? এই উইকের অ্যাসাইনমেন্ট ছিল। H1 কি?
গত ক্লাসেও ছিল এটা। আপু H0 হচ্ছে নাল হাইপোথিসিস আর H1 হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, সো নাল হাইপোথিসিস মানে কি? রিলেশনশিপ নাই আর কি, ওকে, মানে কোনো রিলেশনশিপ নো রিলেশনশিপ। ওকে, এন্ড এটা হচ্ছে অল্টারনেটিভ এন্ড এক্সিস্ট, রাইট? এখন যখন হচ্ছে 0.05 এর চেয়ে বেশি হবে, দ্যাট মিন্স কি? আপু নাল হাইপোথিসিস রিজেক্টেড। বেশি হলে কম হলে আপু H1। না, H1 কে ভুলে যান, কিছুক্ষণের জন্য H1 ভুলে যান। ফার্স্টে হচ্ছে পি ভ্যালুটা আপনার সবসময় আমরা নাল হাইপোথিসিসের সাথেই রিলেটেবল করি। সো যদি 0.05 এর চেয়ে p less than 0.05, then কি? H not reject, right? H not reject মানে কি? H1 টা স্ট্রং, রাইট? H not reject হয়ে গেলে তো আমাদের জন্য মনে করেন যে H1 টা কাজ করবে, দ্যাট মিন্স রিলেশনশিপ এক্সিস্ট। এটা কি বুঝতে পেরেছি? এখানে এটা না ক্লিয়ার হলে খুব সমস্যা। যদি আমাদের পি ভ্যালুটা 0.05 এর চেয়ে লেস দ্যান হয়, দেন আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছি। নাল হাইপোথিসিস রিজেক্ট করা মানে এদের যে কন্ডিশন যে নট মানে কোনো রিলেশনশিপ নাই, এই জিনিসটা হচ্ছে আনট্রু। এটা যদি আনট্রু হয়, দ্যাট মিন্স রিলেশনশিপ এক্সিস্ট। তার মানে x1 এর জন্য আসলে কি? তাহলে x1 বলতে কি বোঝানো হচ্ছে? উপর নাল নাল হাইপোথিসিস হাইপোথিসিস রিজেক্ট। ওকে, দ্যাট মিন্স রিলেশনশিপ আছে। সো আমরা কি বলতে পারি এখান থেকে? বলতে পারি যে পিভি অ্যাড এর সাথে সেলস এর একটা রিলেশনশিপ আছে, রাইট? সেলস আর রিলেটেড। সো ফার আমি কি বোঝাইতে পেরেছি কি হলো এখানে? কোয়েশ্চেন থাকলে একটু বলেন। ফর x2 হচ্ছে পি ভ্যালুটা 0.05 এর চেয়ে বেশি, which means তারা হচ্ছে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছে না। আর নাল হাইপোথিসিস যদি রিজেক্ট না হয়, দ্যাট মিন্স রিলেশনশিপ নেই। তার মানে এটা বোঝাচ্ছে যে if b add এর সাথে and cells are not related. বোঝানোর সুবিধার জন্য আমরা H1 কে ভুলে যাই। রিজেক্ট যদি করে সেক্ষেত্রেই আমরা H1, যখন H not reject then H1, and H1 means রিলেশনশিপ আছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা? Hopefully নাই। All right, let me ask some question. So এখানে কোএফিশিয়েন্ট এস্টিমেট গুলো কোনগুলো? চ্যাটে রেসপন্স করতে পারেন। কোএফিশিয়েন্ট মানে কি মনে আছে? বেটা নট, বেটা 1, বেটা 2। তাহলে এখানে এস্টিমেট গুলো কোনগুলো? আপু বিটা 1 আর বিটা 2। ভ্যালু গুলো বলেন। 1.43 and 1.0079, রাইট? এগুলো কোএফিশিয়েন্ট এস্টিমেট। অলরাইট, আমি জাস্ট ট্রাই করছি যেটা আপনারা থিওরি শিখলেন তার সাথে রেজাল্টটা একটু মিলানো ট্রাই করেন। হোপফুলি এই পর্যন্ত বুঝাইতে পেরেছি কি হচ্ছে এখানে। দেন আমরা
নেক্সট স্টেজে যাই। আপনারা দেখলেন হচ্ছে এখানে x1 এবং x2 র একসাথে যেই রিলেশনশিপটা আছে মানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দিয়ে, এখন জাস্ট যদি দেখা ট্রাই করেন যে ফর এক্সাম্পল ML fit 1 call IS y x1. Okay. আমরা কিছুক্ষণ আগে কি দেখতে পেয়েছিলাম x1 এর সাথে x1 এর পি ভ্যালুটা খেয়াল করেছেন এখানে যখন আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে দেখলাম যে এখানে x1 এর পি ভ্যালুটা 0.0487 মানে খুবই কাছাকাছি 0.05 এর, আর একটু হইলে এটা রিজেক্ট করতো না। বাট এখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে নর্মাল লিনিয়ার রিগ্রেশন করে দেখছি আমরা একটা ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি। আমরা এখানে পি ভ্যালুর মানটা 0.05 এর চেয়ে অনেক অনেক কম পাচ্ছি। দ্যাট মিনস এটা বোঝাচ্ছে যে এরা ওয়াই মানে রেসপন্স ভেরিয়েবলের সাথে স্ট্রংলি রিলেটেড। কিন্তু যখন আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দেখছি তখন আমরা কিন্তু রেজাল্টটা ডিফারেন্ট পাচ্ছি। সো যেটা বললাম যে একটা সিনারিওতে যখন আপনাদের প্রেডিক্টর ভেরিয়েবল মোর দেন 1 হবে সেক্ষেত্রে দেখবেন যে আপনারা অনেক সময় বায়াসড রেজাল্ট পেতে পারেন। আপনারা যদি এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন না করে সেপারেটলি করে দেখতেন যে ওয়াই এর সাথে x1 এর কেমন রিলেশন, ওয়াই এর সাথে x2 এর কেমন রিলেশন, তখন আপনারা যে রেজাল্ট পাইতেন সেটা কিন্তু ইনকারেক্ট রেজাল্ট হইতো। আপনারা এই রেজাল্ট থেকে একটা ডিফারেন্ট অ্যাজাম্পশন দিতেন, বলতেন যে সেলস এর উপর x1 এর রিলেশনটা অনেক স্ট্রং। এগেইন আমরা যদি এখন দেখি যে এক্সাম্পল LM এখন y এর সাথে আমরা x2 রিলেশনটা দেখতে চাই। দেখি এখানে কেমন রেজাল্ট পাই। এখন আমরা যখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করেছিলাম x1 এবং x2 একসাথে, সেক্ষেত্রে আমরা x এর পি ভ্যালু কি পেয়েছিলাম 0.3754, যেটা হচ্ছে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে না, কারণ 0.05 এর চেয়ে এটা অনেক বড়। এখন হচ্ছে যখন আমরা নর্মাল লিনিয়ার রিগ্রেশন করে দেখলাম তখন দেখছি যে x2 এর সাথে যে রিলেশনশিপটা পি ভ্যালুর মান কত পাচ্ছি 1.37, তার মানে e টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার 05, দ্যাট মিনস এটা 0.05 এর চেয়ে অনেক ছোট। দ্যাট মিনস নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে। তাহলে আমাদের রেজাল্টটা কি কন্ট্রাডিক্ট করলো না করলো না? এনি রেসপন্স? আপু কন্ট্রাডিক্টই তো করছেন। হ্যাঁ, দ্যাট মিনস আমরা যখন দেখলাম যে আগেরটাতে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করে যেটা দেখছিলাম যে মানে x2 এর সাথে মানে ফেসবুক অ্যাড এর সাথে সেলস এর কোনো রিলেশনশিপ নাই, কারণ 0.05 এর চেয়ে বেশি ছিল। এখন সেপারেটলি যখন আমরা দেখছি এখন পেলাম যে আমরা কি x2 এর সাথে রিলেশনশিপটি আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন তার যে ভ্যালুটা সেটা কিন্তু কন্ট্রাডিক্ট করছে যখন আমরা নর্মাল লিনিয়ার রিগ্রেশন করছি। সো আমরা আবার ফিরে যাই ক্লাসের ফার্স্টের দিকে, যেটা বলেছিলাম যখন মোর দেন 1 প্রেডিক্টর ভেরিয়েবল থাকবে সেক্ষেত্রে এজন্যই আমরা চুজ করব, মানে আমাদের মডেলটা চুজ করতে হবে সবসময় কনটেক্সটের উপর ডিপেন্ড করে কি কি ডেটা আপনার আছে, কি কি ডেটা একসাথে কাজ করছে। কারণ যখন একটা মার্কেটিং বা প্রোডাক্ট ম্যানেজার তারা এই ধরনের অ্যানালাইসিস গুলো করবে তারা অবশ্যই চিন্তা করবে একসাথেই
সবগুলো অ্যাডগুলো মানে প্রচার করার, এবং এই অ্যাডগুলো কিন্তু একসাথে সাইমultaneously কাজ করছে। সো আমাদেরকে বোঝার জন্য অবশ্যই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করতে হবে, দেন আমরা আসলে এক্সাক্ট রেজাল্টটা পাবো। যদি আমরা সেপারেটলি করি সেক্ষেত্রে দেখবেন যে কন্ট্রাডিকশন আসবে। সো এটা হচ্ছে আপনাদের এটার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের একটা বলা যায় যে কন্ট্রিবিউশন, যে তারা অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে কম্পেয়ার করতে পারে রেসপন্স ভেরিয়েবলের সাথে। সো একটা কোয়েশ্চেন করি এখন, তাহলে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে তাহলে আপনাদের উপকারিতা কি? ভুল রেজাল্টটা পেলাম না এরকম। রিয়েল লাইফে উপকারিতা কি? আপু সঠিক ডিসিশনটা নিতে পারতেছি, মানে Great. কোনটা। এটা ভালো কথা বলেছেন যে আমরা আসলে এই ধরনের অ্যানালাইসিস গুলো করছি বা কেন, সঠিক ডিসিশন নেওয়ার জন্য, রাইট? সো যখন একটা প্রোডাক্ট ম্যানেজার নেক্সট ইয়ারের জন্য ডিসিশন নিতে চাইবে যে কোন একটা ভালো কাজ করছে, কোন একটা আসলে কোনো কাজে দিচ্ছে না, তাদের তো হচ্ছে ডিসাইড করতে হবে যে নেক্সট ইয়ারের জন্য আসলে কোনটা অ্যাপ্লাই করতে পারবে তারা। সো এই ধরনের লিনিয়ার রিগ্রেশন গুলো মানে সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন দেন ডিসিশন নিতে সুবিধা হবে। তো এই জন্য আসলে এই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের উপকারিতা এই ক্ষেত্রে আপনাদের পেতে পারেন আর কি। সো ফার ওকে, দেন আমরা বলেন। তাহলে হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে রিগ্রেশন করব না এরকম, মানে একসাথেই করতে হবে। নট লাইক আলাদা আলাদা ভাবে করবেন না, আবার আমি বলবো যে এটা আপনাদের ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। ইউজ কেস বলতে যে আপনারা আসলে আপনাদের ডেটাটা কেমন আছে এবং আপনারা ওই ডেটা থেকে কি জানতে চাচ্ছেন, সবকিছু আপনাদের নিজস্ব এক্সপেক্টেড আউটকামের উপর কিন্তু ডিপেন্ড করছে। যে আপনি যদি এখন চান যে ওকে আমি এই বছরের জন্য ফেসবুক অ্যাডের কথা চিন্তাই করব না, ফেসবুক অ্যাড বাদ দিয়ে দিচ্ছি, দেন আপনি শুধু জানতে চাইবেন যে টিভি অ্যাডের উপর সেলসের ইম্প্যাক্টটা কেমন। সো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা লিনিয়ার রিগ্রেশন করবেন। বাট ইন রিয়েল লাইফ তো এরকম না, তারা তো আসলে কিউমুলেটিভলি দেখতে চায় যে কোনটার ইম্প্যাক্ট কেমন হচ্ছে। সেক্ষেত্রে তারা কিন্তু এই মানে ফুল সিনারিওটা দেখতে চাইবে, সেক্ষেত্রে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা কাজে লাগবে। এটা ডিপেন্ড করবে যে আপনার ইউজ কেসটা কেমন, আপনার ডেটা কি কি আছে। ও আরেকটা ব্যাপার যে আমরা মনে হয় কয়েক সেকেন্ড অথবা থার্ড ক্লাসে পড়েছিলাম ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে যে প্রেডিক্টর গুলো আছে এগুলোর ডিপেন্ডেন্সি এবং ইন্ডিপেন্ডেন্সি গুলো আমাদের বুঝতে হবে। সো এই ক্লাসের লক্ষ্যটা হচ্ছে এটা যে আমরা জাস্ট ডেটা পেলাম আর নর্মাল লিনিয়ার রিগ্রেশন করে ফেললাম, এটা শুধু চিন্তা করলে হবে না যে কোন ডেটার জন্য কি ধরনের রিগ্রেশন কাজে লাগাইতে হবে সেগুলো চিন্তা করতে হবে। আরো কিছু আছে যেটা পলিনোমিয়াল অথবা লজিস্টিক রিগ্রেশন, সেগুলো হয়তো বা বেশি র্যান্ডমনেস, ডেটাতে যখন বেশি র্যান্ডমনেস থাকবে সেক্ষেত্রে ইউজ করতে হয়। সো সবকিছু ডিপেন্ড করবে যে টাইপ অফ ডেটা এন্ড আপনি কি ধরনের আউটকাম এক্সপেক্ট করছেন। সো ফার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বুঝতে কারো কোনো সমস্যা কিনা? হোপফুলি সমস্যা নেই, বাট কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ওকে, সো ফার সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা আরো কিছু ব্যাপারে যেতে পারি। আমি এখন আবার একটু স্ক্রিনটা চেঞ্জ করব।
ওকে, ওকে। সো এখন আমরা যেটা পড়লাম যে গত ক্লাসে পড়েছিলাম যে এফ স্ট্যাটিস্টিক্স অথবা টি স্ট্যাটিস্টিক্স সেগুলো নর্মাল লিনিয়ার রিগ্রেশনের জন্য। এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের জন্য এগুলো কিছুটা ডিফারেন্ট হবে, কারণ এখন আমাদের প্রেডিক্টর ভেরিয়েবল গুলো ডিফারেন্ট। সো আমাদের কিছু কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এর জন্য। ফার্স্টে আমরা দেখতে চাইবো যে আমাদের যেগুলো প্রেডিক্টর ভেরিয়েবল গুলো আছে, আমাদের রেজাল্ট থেকে কি আমরা এটা দেখতে পেরেছি যে অ্যাটলিস্ট একটা প্রেডিক্টর ভেরিয়েবলের সাথে রেসপন্সের রিলেশন আছে অথবা ইম্প্যাক্ট আছে? আমরা তো দেখতে পেরেছি, রাইট? এক্স ওয়ান এর তো মানে টিভি অ্যাডভার্টাইজমেন্টের সাথে ওয়াই এর একটা রিলেশনশিপ আছে। কোনো দ্বিমত এটা নিয়ে? জি না আপু। ঠিক আছে, দেন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব যে ফার্স্টে দেখব যে at least one predictor has relationship with response. So in our case, x1 and y has relationship. The next question that we'll answer that so আমরা যখন বললাম যে এরা আমরা মডেল ফিট করছি যে lm.fit দিয়ে, যেটা সো হাউ ওয়েল এই মডেল ফিটটা হচ্ছে। এখন আমরা এটা কিভাবে জানতে পারবো? গত ক্লাসে কি বলেছিলাম? দুইটা ওয়েতে আমরা অ্যাপ্রক্সিমেশনের অ্যাকুরেসিটা জানতে পারি। দুইটা ওয়ে কি? কনফিডেন্স ইন্টারভ্যাল ছিল একটা। No. Any other answer? আমরা অ্যাপ্রক্সিমেশন দেখার জন্য কি করতাম? ওকে, সবচেয়ে ইউজুয়ালি যেটা ইউজ হয় খুবই ওয়াইডলি সেটা হচ্ছে KNN, কে নিয়ারেস্ট নেইবার। এটা মনে হয় আমি যেটা ক্লাসে সেন্ড আউট করেছিলাম যে কোডিং এর ফাইলটা সেখানে ছিল। ওকে, এটা জানার এতটাও দরকার নাই, বাট এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা এরকম যে আমরা যে মডেলটা ইউজ করছি সেটার অ্যাপ্রক্সিমেশন বা অ্যাকুরেসিটা কেমন সেটা হচ্ছে আমরা KNN, নর্মাল যে অ্যাপ্রক্সিমেশন ইউজুয়ালি যেটা ইউজ করা হয় x কে 0.1 ধরে, এই দুটোতে আমরা দেখতে পারবো। তারপর আমরা কি দেখতে চাইবো যে যখন আমরা দেখতে চাচ্ছি যে এই আমরা পেয়েছি x1 এবং y এর মধ্যে রিলেশনশিপটা আছে, সো এদের মধ্যে রিলেশনশিপটা কি রকম? x1 and y, how they are related. So how আমরা কিভাবে এই রিলেশনশিপটা দেখতে পারবো? Any idea? If statistics মানে কি? আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন না? জি আপু। If statisticsটা কি?
অলরাইট, ইটস ফাইন, না পারলেও কোনো সমস্যা নেই। এই যে আমরা হাইপোথেসিস গুলো টেস্ট করছি, তো যখন আমরা টেস্ট করছি হাইপোথেসিস, তো এগুলোর মধ্যে মনে করেন আপনারা বললেন যে নাল এবং অল্টারনেটিভ হাইপোথেসিস, সো আমরা এফ স্ট্যাটিস্টিক্সটাই অ্যাকচুয়ালি ইউজ করছি না এদের মধ্যে ক্যালকুলেশনটা, মানে ইন থিওরি। আমি তো মনে হয় গত ক্লাসে এটা লিখেছিলাম নর্মাল লিনিয়ার রিগ্রেশনের জন্য এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, মনে আছে কারো? ওকে, আমি আবারও আরো কতগুলো প্রশ্ন করব যেগুলো অ্যাসাইনমেন্টে ছিল, এবং আমি আশা করছি যে চ্যাটে অ্যাটলিস্ট কিছু মানুষজন রিপ্লাই করবে। পি ভ্যালুটা আসলে থিওরিটিক্যালি কি বোঝানো হয় পি ভ্যালু দিয়ে? আপু রিলেশনশিপ আছে কিনা সেইটা জানার জন্য। সেটা হচ্ছে আপনার আর এর ল্যাঙ্গুয়েজে, লাইক আর এর ভাষায়, বাট ইন জেনারেল পি ভ্যালুটা কি কি আসলে? এটা একটা প্রবাবিলিটি, রাইট? প্রবাবিলিটি আপু। আচ্ছা, কিসের? No answer in the chat. Okay. ঠিক আছে। আমরা আচ্ছা, প্রবাবিলিটি হচ্ছে আমরা এই যে দুটা ভেরিয়েবল বললাম, প্রেডিক্টর অথবা রেসপন্স, এদের মধ্যে রিলেশনশিপের প্রবাবিলিটি, এটাকে হচ্ছে আমরা বলা হয় যে পি ভ্যালু। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট গুলো চেক করবো, আজকে হয়তো একটু সময় পাবো, তাহলে বুঝবো যে কিভাবে আপনারা রিপ্লাই করেছেন। অলরাইট, সো আমরা যেটা বললাম যে হাউ ওয়েল মডেল ইজ বিং ফিট, অথবা এস্টিমেশন জানার জন্য, বা এস্টিমেটিং দ্য কোফিশিয়েন্ট সেটা আমরা আসলে থিওরিটিক্যালি কি করি? কোফিশিয়েন্টের এস্টিমেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, সামওয়ান চ্যাটে কিছু লিখেছে কেউ, let me just check it. Strong probability. ফুয়াদ, এটা ঠিক ছিল। অলরাইট, এখন আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের জন্য আমরা কোএফিশিয়েন্ট এস্টিমেটটা কিভাবে করব? আমরা বললাম যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের কোএফিশিয়েন্ট গুলো কি কি? b1, b0, b1, b2, আমাদের ক্ষেত্রে এই মানে তিনটা ছিল। আর এস্টিমেটের সময় আমরা কি ধরে নিব যে এই তিনটা হচ্ছে আননোন, and we need to estimate these values. মানে আপনাদের হচ্ছে যখন এলএম ইউজ করছেন আর এ, ওরা তো রেজাল্ট দিয়ে দিচ্ছে, বাট রেজাল্টটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে সেই প্রসেসটা আমরা জাস্ট এখন একটু দেখবো এখানে। সো এখন আপনাদের এটা মনে করেন যে এটা আননোন একটা ভ্যালু, আপনাদের একটা এস্টিমেট করতে হবে, আর এটা ব্যাক এন্ডে করতেছে। এখন এটা কিভাবে হচ্ছে এটা একটু জেনে নেই। যে ফর এক্সাম্পল, সাপোজ আমরা ধরে নিচ্ছি যে এই এস্টিমেটেড ভ্যালু হচ্ছে b0 cap, where is the cap and b1 cap and b2 cap. So এগুলো হচ্ছে আমাদের এস্টিমেটেড ভ্যালু, আমরা ধরে নিচ্ছি। এখন আমরা যদি এখন এই প্রেডিকশন ফর্মুলা লিখি, সেটা কি দাঁড়াবে? y cap equal
এটা আমাদের একটা ইকুয়েশন দাঁড়াবে। এখন আমাদের এই যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলো এস্টিমেট আমরা কিভাবে করব? এনি আইডিয়া? আমি বলেছিলাম যে এখানে যখন আমরা একটা ফর্মুলা দ্বারা করাচ্ছি অথবা আমরা লিনিয়ার রিগ্রেশন গুলো করছি, তার সাথে আমাদের কি থাকছে? একটা অ্যাপসিলন ভ্যালু। এই অ্যাপসিলন ভ্যালুটা কি আসলে? Error. হ্যাঁ, একটা ইরর, তাই না? সার্টেন অ্যামাউন্ট অফ ইরর। তো আমরা যখন এই রিগ্রেশনের কোএফিসিয়েন্ট এস্টিমেট গুলো করব, আমাদের কাজ কি থাকবে? এই ইরর গুলোকে মিনিমাইজ করা, যাতে আমরা যে রেজাল্টটা পাচ্ছি আর যে রেজাল্ট আপনারা পাচ্ছেন সেটা যেন হচ্ছে লেস ইরর প্রম হয়। তাহলে আমরা কিভাবে সেটা করতে পারি? আমি একটা ওয়ে বলেছিলাম গত ক্লাসে, মনে আছে? আপু ট্রেনিং ডাটা নিয়ে, ট্রেনিং আর টেস্ট ডাটা নিয়ে? না না, এক্স্যাক্টলি সেরকম না। আমরা ইরর কোথায় দেখতে, মানে ইররটা কিভাবে দেখা যাবে? এনি আইডিয়া? মনে করেন যে এটা আপনাদের একটা রেজাল্ট, এটা আপনার মূল ফর্মুলা, আর এটা আপনার প্রেডিকশন ফর্মুলা, ঠিক আছে? এটা মেইন ফর্মুলা। এই দুটার মধ্যে ইরর আপনি কিভাবে দেখতে পারবেন? মানে ইররের ডিফারেন্সটা কিভাবে দেখতে পারবেন? এনি আইডিয়া? Sum of squared residual, right? So এই ইররটাকে আমরা কি বলি? Sum of square residual মানে হচ্ছে আপনি এই দুইটা এস্টিমেশনের মধ্যে যেই ওকে, কেউ রেসপন্স করেছে দেখছি। ইয়া, ঠিক আছে, আসলে ফারহিন ঠিক বলেছেন যে সাবট্রাক্ট করতে হবে। এক্স্যাক্টলি। আমরা তাহলে যদি ইররটা সাবট্রাক্ট করি, যে আপনার কাছে অলরেডি মূল ইকুয়েশনটা আছে, রাইট? ওয়াই, দেন আপনি কি করতে হবে? এস্টিমেটেড যেটা আপনি বের করলেন, মানে প্রেডিকশন ফর্মুলার যেটা ওয়াই ক্যাপ, এটা যদি আপনি করে স্কোয়ার করেন, তাহলে আপনারা কি পাবেন? সাম অফ স্কোয়ার রেসিডুয়াল, মানে এই দুটার মধ্যে আপনার ইররের পার্থক্যটা কতটুকু হচ্ছে সেটা বের করতে পারবেন। এখন এই ইকুয়েশনটাকে যদি আপনারা একটু আরো ব্রিফলি বলতে চান, দেন এখানে আপনাদের কি করতে হবে? যে লাইক আপনাদের ওয়াই এর একটা ভ্যালু আছেই, আপনারা অলরেডি ওয়াই এর একটা ভ্যালু পেয়েছেন। মনে করেন যে আপনারা কিছুক্ষণ আগে একটা লিনিয়ার রিগ্রেশন পড়েছেন এখান থেকে, যে lm ডট ফিট, তো এটা থেকে আপনি একটা রেজাল্ট পেয়েছেন, রাইট? y x1 প্লাস x2, এটার অলরেডি মনে করেন একটা রেজাল্ট আছে। ফর এক্সাম্পল, আপনি একটা সামারি অফ রেজাল্ট পেয়েছেন, এন্ড এখন আপনারা দেখতে চাচ্ছেন আপনার এই রেজাল্ট যেটা পেয়েছেন সেই রেজাল্টটা কতটুকু কারেক্ট। সেক্ষেত্রে আপনি আবার একটা প্রেডিকশন ফর্মুলা তৈরি করছেন, দেন আপনাদের প্রেডিকশন ফর্মুলার যেটা আছে সেটা থেকে আপনার যে রেজাল্টটা পেয়েছেন অলরেডি সেটা সাবট্রাক্ট করে স্কোয়ার করছেন, দেন আপনারা ইররটা পেয়ে যাবেন। এবং ইররের হচ্ছে একটা থ্রেশহোল্ড আছে, যদি ইররটা একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের মধ্যে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে রেজাল্টটা পেয়েছেন সেই রেজাল্টটা কতটুকু অ্যাকুরেট। সো এখানে হচ্ছে আপনার একটা রেজাল্ট আছেই অলরেডি, এটা হচ্ছে নোন রেজাল্ট, আর এটা হচ্ছে আপনারা যে প্রেডিকশন রেজাল্ট। এই পুরো জিনিসটা এখানে এখন দিয়ে দিতে হবে, লাইক হিয়ার। তো এগুলো মাইনাস হয়ে যাবে, এবং এই ইকুয়েশনটা যখন আপনারা ক্যালকুলেট করবেন তখন আপনারা যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্ট দিয়ে এই সেকেন্ড যে কোয়েশ্চেনটা বললাম সেটা অ্যান্সার করতে পারবেন।
বিকজ আপনারা বলছে যে এই মডেলটা আপনি কতটুকু ফিট হয়েছে এবং মডেলের অ্যাকুরেসিটা কেমন। তাহলে মডেলের অ্যাকুরেসি আপনারা জানতে পারবেন যখন আপনারা এই ইরোরের ডিফারেন্সটা বা রেসিডুয়াল ইরোরটা বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আপনাদের আন্ডারলাইং ইকুয়েশন যেটা দিয়ে রেসিডুয়াল ইরোরটা কাউন্ট করা হয়। সো ডিফারেন্ট টাইপের ডেটার জন্য আমাদের অনেক সময় যারা ডেটা সায়েন্টিস্ট তারা হচ্ছে তাদের হিস্টোরিক্যাল ডেটা থেকে একটা ইরোর ফিক্স করেও থাকেন, যে একটা ইরোর তারা বলে দেন যে এটার হয়তো বা বেশি অথবা কম হলে আমরা বুঝবো যে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে কতটুকু অ্যাকুরেট। এবং অনেক সময় থাকে যে থিওরিতেও আপনাদের এভাবে বলা থাকে যে হয়তো বা রেজাল্ট লাইক 0.000 সামথিং হইলে আপনারা মানে এই পরিমাণ যদি রেসিডুয়াল ইরোর থাকে তাহলে হয়তো বা আপনি বলতে পারেন যে আপনি যে রেজাল্ট পেয়েছেন সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, এরকম একটা ব্যাপার। সো যেটা আমি এখন বলবো যে এই প্রেডিকশন ফর্মুলা এবং সাম অফ স্কয়ার রেসিডুয়াল ক্যালকুলেট করার অবজেক্টিভটা হচ্ছে এইটাই যে আপনি শুধুমাত্র যে রেজাল্ট পেলেন সেটা নিয়ে বসে থাকলেই চলবে না, সেটাকে আপনার এখন ভ্যালিডেশনটা চেক করতে হবে যে আপনাদের রেজাল্টটা কতটুকু অ্যাকুরেট। সো এইটা হচ্ছিল আমার নেক্সট একটা টপিক ডিসকাস করার। কিন্তু আমি যেটা বলবো আপনাদেরকে শুধুমাত্র আরে খুব ইজিলি যেসব লিনিয়ার রিগ্রেশন অথবা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অথবা জেনারেলাইজ জিএলএম যেটা জেনারেলাইজ লিনিয়ার রিগ্রেশন বলা হয় এগুলো ইউজ করলে চলবে না। শুধুমাত্র যে সামারি রেজাল্টটা পাচ্ছেন তার রেজাল্টগুলোর প্রত্যেকটা অংশ পি ভ্যালু দিয়ে আসলে কি বোঝানো হয়, এফ স্ট্যাটিস্টিক্স দিয়ে কি বোঝানো হয়, তারপরে স্ট্যান্ডার্ড ইউরোর ওখানে আছে ওটাতে কি বোঝানো হয়, আর স্কয়ার দিয়ে কি বোঝানো হয়, এগুলো যদি না বুঝেন তাহলে আপনি আপনার রেজাল্টটা এক্সপ্লেন করতে পারবেন না। আমি যেটা চিন্তা করছি যে আপনারা হয়তো বা আর শিখতে চাচ্ছেন এর জন্য যে আপনারা যাতে ইউজ করতে পারেন এবং আপনারা আপনাদের প্রজেক্ট অথবা ইন ফিউচার হয়তো বা হায়ার স্টাডিজে অনেকে চিন্তা করবেন। সো যেটা মেইন ব্যাপার হচ্ছে যে যেটাই আপনি রেজাল্ট পাচ্ছেন সেটা যেন আপনি কারেক্টলি এক্সপ্লেন করতে পারেন যে হোয়াট ইজ গোয়িং অন বিহাইন্ড দ্য সিন। এটা খুবই ইম্পর্টেন্ট এক্সপ্লেন করা। সো ফার এই পর্যন্ত বুঝতে সমস্যা হয়েছে কিনা জানাতে পারেন। ওকে, ধরে নিচ্ছি বুঝতে সমস্যা হয় নাই। ঠিক আছে, আমি এখানে স্টপ করব আজকে। কিন্তু আজকে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলোতে একটু দেখার ট্রাই করব, কারণ আজকে আমার মনে হচ্ছে হয়তো বা গত ক্লাসটা ক্লিয়ার ছিল না, হয়তো বা আমারই সমস্যা ছিল সেটা বুঝাইতে না পারার। আজকে অনেকগুলো কোয়েশ্চেন যেগুলো আমি করেছি অ্যান্সার ওভাবে পাইনি যেটা এক্সপেক্ট করছিলাম। আপনাদের কি আর কিছু জানার আছে? আজকে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বুঝতে কোনো সমস্যা হয়েছে? রাইট, সমস্যা হয়নি, কোনো রেসপন্স যেহেতু পাচ্ছি না। হ্যালো আপু, হুম, বলেন। ক্লাস তুমি এখানে শেষ করে দিবেন আজকে? হ্যাঁ, ক্লাস আমি এখানে শেষ করব। আপনি কোনো কোশ্চেন করছিলেন আপু? আমি মিস করছি। ও আচ্ছা, আমি কোয়েশ্চেন করছিলাম যে আর কারো কোনো বোঝার সমস্যা আছে কিনা। টি ভ্যালুর ব্যাপারে মনে হয় জানতে চেয়েছিল ফুয়াদ, এটা কি অ্যানসার দিয়েছেন আপনি? না, টি ভ্যালুর ব্যাপারে এখনো অ্যান্সার দেই নাই। সো টি ভ্যালুটা ম্যাথমেটিক্যালি কি আইডিয়া আছে? গত ক্লাসে যেটা বলেছিলাম ম্যাথমেটিক্যালি যে আপনার এস্টিমেটেড যে কোএফিসিয়েন্ট থাকবে লাইক বেটা ক্যাপ, এটা থেকে আপনি যদি আপনার বেটা নটটা সাবট্রাক্ট করেন
এবং দেন একে যদি আপনি ডিভাইড করেন স্ট্যান্ডার্ড ইরর দিয়ে, এস্টিমেটেড স্ট্যান্ডার্ড ইরর দিয়ে, দেন আপনি হচ্ছে টি ভ্যালুর মানটা পাবেন। বাট টি ভ্যালুটা অ্যাকচুয়ালি কি বা কোথায় ইউজ হয় সেটা যদি আপনি বলতে চান, সেক্ষেত্রে এভাবে বলতে পারেন যে ওকে, এটা হচ্ছে আপনার একটা এভিডেন্স ফাইন্ড করা ট্রাই করে, মানে সিগনিফিকেন্স বিটুইন ইয়োর পপুলেশন মিন আর হচ্ছে আপনি যে হাইপোথেসাইজ যেই ভ্যালুটা বের করেছেন তার উপর। লাইক আপনার হচ্ছে অলরেডি একটা মিন ভ্যালু আছে এবং আপনি একটা এস্টিমেটেড মিন আর একটা ক্যালকুলেট করেছেন। এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটার, এই ডিফারেন্সের যে সিগনিফিকেন্সটা, সেটা হচ্ছে আপনি টি টেস্ট দিয়ে, লাইক টি ভ্যালু দিয়ে বের করতে পারবেন। আই থিঙ্ক আমি আবারও অনেক বাজওয়ার্ড বলে ফেলেছি। এখনো ক্লিয়ার না থাকলে আপনারা আবারও জিজ্ঞাসা করতে পারেন, আমি আরো ট্রাই করব আরো সহজভাবে বলার। আজকে আমাদের পার্টিসিপেন্ট কম আপু, যে আমাদের ক্যাম্পাসে মেবি নিউজ দেখছেন যে ঝামেলা হইতেছে, তো এই কারণে আজকে পার্টিসিপেন্ট কি হয়েছে? ওকে, আমি দেখি না আসলে, আমি আমার ওকে। এখনো কি রেকর্ডিং হচ্ছে? আমরা এখন রেকর্ডিংটা অফ করতে পারি কি কিছুক্ষণের জন্য?